কি হয়েছে লিডার? এত ইমার্জেন্সি যে আমারে ডাইকা পাঠাইলেন? কোনো সমস্যা নাকি লিডার? ইকবাল, হানিফ কিন্তু দলের ভিতরে একটা বৈষম্য তৈরি করতেছে। দলের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে দলের ভিতরে একটা বিভাজন তৈরি করতেছে। এটা কি কোনোভাবে হানিফ ঠিক করতেছে? আমি বারবার হানিফের বিষয়ে নিষেধ করলাম যে এখানে যা হয়েছে হয়েছে, সেটা আমি দেখতেছি। তারপরেও হানিফ আজকে শুনলাম স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে বৈঠকে বসে। হানিফ কি চাইতেছে? দলের ভিতরে কি গ্রুপিং তৈরি করতে চায় নাকি হানিফ? লিডার, বিষয়টা আমিও শুনতে পাচ্ছি। আপনি এখানে হানিফ ভাইয়ের দোষ দিতেছেন কেন? আমি তো মনে করি হানিফ ভাই এখানে সঠিক কাজই করতেছে। দলের ভিতরে যারে নিয়ে বিভাজন তৈরি হয়েছে, আপনি তাকে কিছু না বলে হানিফ ভাইকে বললে তো এরকম পরিস্থিতি তৈরি হইব। শামসুর জন্যই তো মূলত দলের ভিতরে এরকম একটা পরিস্থিতি আজকে তৈরি হইল। শামসু এই সমস্ত গুম খুনের রাজনীতি করার সাহস কোথায় পেল লিডার? আপনি যে এখানে সর্বদা গুম খুনের রাজনীতি থেকে জনতা পার্টিকে সব সময় সরিয়ে রাখেন, সেইখানে শামসু দলের এরকম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হইয়া এই কাজ কিভাবে করে? ইকবাল, তুমিও তো দেখতেছি সেই হানিফের সুরেই কথা বলতেছ। এখানে একটা ঝামেলা হয়েছে। ঠিক আছে, শামসু কাজটা ঠিক করে নাই, এটা আমি মেনে নিলাম। কিন্তু ইকবাল, সেই সময় যদি শামসু এবি পার্টির সভাপতি বাহাদুরকে রাস্তা থেকে না সরাইতো, তাহলে হয়তোবা জনতা পার্টি এতদিন ক্ষমতায় টিকে থাকতে পারতো না। এখন তোমাদেরকে এইখানে মন্ত্রী পরিষদে বসে না থাকার চাইতে বরঞ্চ তোমাদের জেলের ভাত খাইতে হইতো। সেইটা একবার কেউ চিন্তা ভাবনা কইরা দেখছ? যদিও শামসু কাজটা লিগ্যাল উপায়ে করে নাই, তারপরেও দলের স্বার্থেই কিন্তু এই কাজটা শামসু করতে বাধ্য হই। তা ঠিক আছে লিডার, আপনার কথাও ফেলে দেওয়ার মতো না। কিন্তু লিডার, এখন তো পরিস্থিতি আর আমাদের হাতে নেই। বিষয়টা অন্যভাবেও তো চাইলে সমাধান করা যাইতো। কিন্তু শামসু এখানে সম্পূর্ণভাবে নীতিগত বিরুদ্ধে কাজ করে গেছে। এখন যে মিডিয়ারা জনতা পার্টিকে নিয়ে বিভিন্ন রকমের নিউজ কইরা বেড়াইতেছে, এইগুলো কি ভালো দেখাচ্ছে জনগণের সামনে? জনতা পার্টির কতটুকু মান সম্মান ক্ষুণ্ণ হইল সেটা আপনি দেখতেছেন না লিডার? এখন দল থেকে শামসুকে অপসারণ না করলে এই পরিবেশ কোনোভাবেই শান্ত হবে না। কি যে বলো না তোমরা ইকবাল! এইটুক ঘটনার জন্য কি শামসুকে এখন দল থেকে কোনোভাবে সরিয়ে দেওয়া যায়? শামসু তো এমন কোনো কাজ করে নাই যাতে করে জনতা পার্টির একেবারে তলানিতে নিয়ে গেছে। যেখানে মোল্লা কাদের মোল্লা এতদিন যাবৎ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে থেকে দলের ক্ষতি করে যাচ্ছিল। বিরোধী দলের সাথে মিলে ওরা জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র পর্যন্ত করছে। সেইখানে আমি তারপরেও কাদের মোল্লাকে আবারও জেল থেকে বের করে নিয়ে আইছি। আর শামসু এখানে দলের ভালো করতে যায়, এখন শামসুকে দল থেকে বের করে দিতে। লিডার, পরিবেশ বিবেচনায়
আমাদেরকে অনেক সময় অনেক সিদ্ধান্তই না চাইতেও নিতে হয়, সেটা আপনি খুব ভালো করেই জানেন লিডার। দলের এখন বিভিন্ন নেতাকর্মীরা চাইতেছে যে শামসু যাতে দলে টিকতে না পারে, সেইখানে আপনি এক শামসুর জন্য তো পুরো দলের সিদ্ধান্ত নিতে পারেন না। এটা তো সম্পূর্ণ জনতা পার্টির আদর্শ বিরোধী কাজ হয়ে যাইব। সকল নেতাকর্মী যেদিকে সিদ্ধান্ত নিবে আমাদেরকেও তো সেই দিকেই সিদ্ধান্ত নিতে হইব। আপনাকে সম্মান করি বলেই তো শামসুর মতো একজন অযোগ্য ব্যক্তিকেও সেক্রেটারি মেনে নিয়েছি। শোনো ইকবাল, শামসু দলে এন্ট্রি নেওয়ার পর কিন্তু জনতা পার্টি আগের থেকেও অনেকটাই শক্তিশালী হয়েছে। বিরোধী দলেরা যখন আন্দোলনে নিয়ে ব্যস্ত থাকে তখন কিন্তু যারা এখন শামসুর পদত্যাগ চাইতেছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আর এই শামসুই কিন্তু জনতা পার্টির বিপদের সময় জনতা পার্টিকে বিপদ থেকে রক্ষা করছে, সেইটা কিন্তু কোনোভাবে ভুলে গেলে হইব না। এখন সুবিধাবাদীরা শামসুর পদত্যাগ চাইতেছে, এটা কি কারণে চাইতেছে সেটা কি আমি বুঝি না মনে করছ? শামসু দায়িত্ব নেওয়ার পর থেকে তো দলের এমপি মন্ত্রীরা দুর্নীতি করতে পারতেছে। দেখেন লিডার, এখন আমি তো আর একা কোনো সিদ্ধান্ত আপনাকে জানাইতে পারতেছি না। হানিফ ভাইরা আজকে বৈঠকে বসে, ওনারা বৈঠকে কি সিদ্ধান্ত নেয় তারপর আপনি ওনাদের কাছ থেকে শুনে যেটা ভালো মনে হয় সেটাই করুন। তবে আমি সব সময় আপনার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এসেছি, ভবিষ্যতেও আপনার সিদ্ধান্তকেই সম্মান জানিয়ে আসব। আপনি যে সিদ্ধান্তই নেন না কেন সেই সিদ্ধান্তই আমি মাথা পেতে নেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি। দেখি ইকবাল, ওরা আমার সিদ্ধান্ত অপেক্ষা করে কি সিদ্ধান্ত নেয়। খেলা তো অলরেডি শুরু হয়ে গেছে মিন্টু। আপনি কোন খেলার কথা বলতেছেন মোল্লা ভাই? আবার নতুন করে কোন খেলা শুরু হয়ে গেল? আমি তো দেখতেছি এইদিকে আমাদেরই বিপদ। পুলিশ যেভাবে বাহাদুরকে খোঁজা শুরু করে দিছে, যদি একবার গ্রেপ্তার করে ফেলায় তাহলে তো এখানে আমরা যে সরাসরি বাহাদুরকে ইন্ধন দিচ্ছি সেটা পুলিশ ওর মুখ থেকে বের করে ফেলাইব। তখন তো বিষয়টা প্রেসিডেন্ট শামসু সকলেই জানা যাইব যে আমরা বাহাদুরকে দিয়া এই ষড়যন্ত্রটা করাই যাইতেছি। তখন তো আমাদেরকেই বিপদে পড়তে হইব। শামসু কি আমাদেরকে ছেড়ে কথা বলবো ভাই? অবশ্যই শামসু আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবে। রাখো তুমি শামসুর কথা। শামসুর চেয়ারে এখন থাকে কিনা সেটা দেখো আগে। আজকে একটু আগেই হানিফ ভাই আমারে ফোন দিয়ে কি বলল, আজকে ওনারা স্থায়ী কমিটির সদস্যরা নাকি শামসুর বিরুদ্ধে বৈঠকে বসবে। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে শামসুর বিরুদ্ধে ওরা কি পদক্ষেপ নেয়। সকলে যদি শামসুর বিরুদ্ধে গিয়ে আচরণ করে না তাহলে তো দেখবা শেষমেশ শামসুর চেয়ার নিয়েই টানাটানি লাইগা যাইব। আর ওই যদি জনতা পার্টি থেকে কোনোভাবে বের হইতে পারে তাহলে তো আমাদের আর জনতা পার্টিতে এন্ট্রি নিতে কোনো রকমের কোনো বাধাই থাকবে না। বুঝতে পারতেছ পরিস্থিতি?
সেই রকম হইলে তো ভাই সব চাইতে ভালো হইতো। কতদিন যাবৎ শামসুরে দল থেকে বের করার জন্য চেষ্টা করে যাইতেছি, কোনোভাবেই শামসুরে দল থেকে বের করা সম্ভবই হইতেছে না। আমরা রানিং এমপি থাকা সত্ত্বেও শামসু আমাদের সাথে সব সময় অন্যরকম আচরণ কইরা বেড়ায়। শুধুমাত্র প্রেসিডেন্টের জন্য শামসুকে কোনো কিছু বলতে পারি না। এখন যেহেতু দলের সবাই একমত পোষণ করতেছে, তাহলে মনে হয় শামসুকে দল থেকে বের করা যাইব। আর শামসু যদি একবার দল থেকে বের হয়ে যায়, তাহলে ওর অস্তিত্বই বিলীন করে দেওয়া যাইব। সেটা আবার বলতে হয় মিন্টু, শুধুমাত্র শামসুর এই দলীয় ক্ষমতার জন্যই তো কিছু করতে পারতেছি না। একবার যদি দল থেকে শামসুকে বের করতে পারি, ও কত বড় সন্ত্রাসী হয়েছে সেটা এবার দেখে ছেড়ে দিব মিন্টু। অনেক জ্বালাইছে শামসু আমাকে, এবার সেইগুলো সুদে আসলে উসুল করে নেওয়ার সময় আইছে। হানিফ ভাই যেহেতু পদক্ষেপটা নিছে, তাহলে তুমি নিশ্চিত থাকো যে এবার আর শামসু এই জায়গা থেকে কোনোভাবেই নিজেকে বের করতে পারবে না। এবার শামসুর অস্তিত্ব বিলীন হবেই হবে। শামসু এবার আর কোনোভাবেই টিকতে পারবে না মাঠে। এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকো, শামসু আর এই বেড়াজাল থেকে কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারবে না। শামসু এবার এমনভাবে ফাইসে গেছে যে স্বয়ং প্রেসিডেন্টও ইচ্ছা থাকলেও শামসুকে আর এখান থেকে কোনোভাবেই উদ্ধার করতে পারবে না। হানিফ ভাই সব কিছু বুঝে শুনেই নিজের কন্ট্রোলে নিয়ে তারপর পদক্ষেপ নিয়ে যাচ্ছে। একটা জিনিস ভাই আমার মাথায় কোনোভাবেই ধরতেছে না, শামসু কিভাবে এত বড় একটা ভুল করলো। বাহাদুরকে কিডন্যাপ করলোই, ওরে আবার কোন জন্য এইভাবে বাঁচিয়ে রাখলো। ওরে সেই সময়ই যদি একেবারে শেষ করে দিত, তাহলে তো আর আমাদের হাতে এই সুযোগটা কোনোভাবেই আসতো নাই। শামসু তো নিজে থেকেই আমাদেরকে এই সুযোগটা তৈরি করে দিছে, যার কারণেই শামসু এখন এত বড় একটা বিপদের মুখে পড়ে গেছে। শামসু আসলেই যতই নিজেকে চালাক মনে করুক, হয়ে আসলে রাজনৈতিক দিক দিয়ে অনেকটাই কাঁচা আছে ভাই। কথায় আছে না, রাজনীতিতে যদি কেউ কোনো দিন কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাকে সেই সিদ্ধান্তের জন্য সারা জীবন আফসোস করে যেতে হয়। শামসু মূলত সেই ভুলটাই করছে। এখন এই ভুলের জন্যই শামসুকে সারাটা জীবন আফসোস করে যেতে হবে। এছাড়াও আর কোনো রাস্তাই খোলা থাকবে না। রাজনীতি এত সোজা না। আমরা এত দিন যাবৎ রাজনীতি করে আইসাও আজকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে হচ্ছে। আমাদের রক্তে রাজনীতি মিশা আছে। আমার বাবাও এই রাজনীতি করে গেছে সারা জীবন, তার ঘরের সন্তান আমি। তারপরেও আমরা ভুল পদক্ষেপের জন্য এই পরিস্থিতি। ভাই, আপনি একদম রাইট কথা বলছেন। শামসুর রাজনৈতিক পূর্ব কোনো অভিজ্ঞতা নাই, তারপরেও ওই আমাদের সাথে যে টক্কর দিয়া এত দূর পর্যন্ত আসতে পারছে, এটাই তো ওর সাত কপাল। যদি
প্রেসিডেন্ট ওরে সাপোর্ট না করতো তাহলে কোনোভাবেই এত দূর কিন্তু শামসু আজকে পৌঁছাতে পারতো না। এর পিছনে সম্পূর্ণ প্রেসিডেন্টের হাত। আর এইখানে আপনারও অনেক ভুল আছে। প্রেসিডেন্ট কিন্তু শামসুকে কোনোভাবেই চিনত না ভাই। আপনি মূলত শামসুরে প্রেসিডেন্টের কাছে পরিচয় করে দিয়েছিলেন। আমি মনে করি আপনার রাজনৈতিক ক্যারিয়ারে এটাই সবচাইতে বড় ভুল ছিল। হ্যাঁ মিন্টু, তুমি কথাটা একদম 100% রাইট বলছ। তখন যদি কোনোভাবে বুঝতে পারতাম যে শামসু দলের ভিতরে ঢুকে এভাবে ওর প্রভাব বিস্তার করে ফেলবে, তাহলে কি ওরে আমি কখনোই প্রেসিডেন্টের সাথে আলোচনা করতে দিতাম নাকি? শুধুমাত্র আমার এই একটা ভুল পদক্ষেপের কারণেই তো আজকে এত মাসুলগুলো আমাকে দিতে হইতেছে। যেখানে এই বেঈমানরে আমি প্রেসিডেন্টের কাছে পরিচয় করাই দিয়েছিলাম। রাজনীতি করার অফারটা প্রথম আমি ওরে দিয়েছিলাম, কিন্তু ওই উল্টো আমার সাথে যে এত বড় গাদ্দারি করবে সেটা কোনোদিনও বুঝতে পারছিলাম না আমি। সমস্যা নাই, যেমনে করে সব কিছু হাতছাড়া হয়েছে আবার ঠিক সেমন করে সব কিছু উদ্ধার করব। অতীতের কথা এখন চিন্তা করে তো আর কোনো লাভ হইব না। সামনে এখন কি করতে হইব সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হইব। ও আর একটা কাজ করো, তুমি এখন বাহাদুরকে নিয়ে এডিসি কামরুলের সাথে যোগাযোগ করবে। হানিফ ভাই কামরুলের সব কিছু বইলা দিছে কি কি করা লাগবে। তুমি মামলার কাগজপাতিটা নিয়ে শুধু এডিসি আরুনের কাছে হস্তান্তর করো, তারপর ওই সব কিছু কইরা নিবনি। এইদিকে শামসুরেও একটু দৌড়ের উপর রাখতে হইব। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে মহাখালী থেকে আমি বাহাদুরকে সঙ্গে নিয়ে এডিসি কামরুলের সাথে তাহলে সরাসরি যোগাযোগ করি। তাই করো। আর এমনভাবে কাজটা করবা যাতে করে এডিসি হারুনের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত কোনোভাবে পুলিশ তোমাদেরকে দেখতে না পারে। একবার যদি বাহাদুর গ্রেপ্তার হয়ে যায় তাহলে কিন্তু সব খেলা শেষ হয়ে যাইব। তাই কোনোভাবেই বাহাদুরকে গ্রেপ্তার করতে দেওয়া যাইব না, তাহলে শামসু পুরো খেলাটাই পাল্টে দিবে। তাই ওরে এডিসি কামরুলের কাছে সরাসরি নিয়ে যাবে, আবার ওইখান থেকে এনে আন্ডারগ্রাউন্ডে রেখে দিবে যাতে করে পুলিশ আপাতত ওরে খুঁজে না পায়। শামসুরে আগে দল থেকে সরাই, তারপর বাহাদুরকে জনসম্মুখে আনা লাগবো। তার আগে ওরে জনসম্মুখে আনা সম্ভব হইব। কি হয়েছে সেলিম ভাই? ওরা কি পদক্ষেপ নিতেছে আমাদের বিরুদ্ধে? স্থায়ী কমিটির সদস্য কারা কারা বৈঠকে বইছে? আর বইল না শামসু, হানিফের নেতৃত্বে স্থায়ী কমিটির প্রায় অনেক সদস্যই আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বৈঠকে বসে আজকে। ওরা নাকি সরাসরি তোমার আর আমার পদত্যাগ দাবি জানাইব। না হয় তোমরা দলে থাকবে, আর তা না হলে ওরা দলে থাকবে। সেই জন্য আমারে ওরা আজকের মিটিংয়ে ডাকে নাই। বুঝতে পারছি সেলিম ভাই। কাদের মোল্লার পরে এবার হানিফের বিষয়টা দেখতে হইব। হানিফ এখন অলরেডি অনেক দৌড়ঝাঁপ শুরু করে দিছে।
হানিফ তো এখন পর্যন্ত আমারে চিনতে পারে নাই যে আমি শামসু কি জিনিস, সেই জন্যই এই অবস্থা শুরু করছে। এখন ওর বিরুদ্ধে অ্যাকশন না নিলে কোনোভাবেই পরে শুধরানো যাইব না। ওই মূলত দলের ভিতরে এখন প্যাঁচঘোষ তৈরি করতেছে, সবাইরে উল্টাপাল্টা বুঝায় এখন আমার বিরুদ্ধে নেওয়ার চেষ্টা করতেছে, তাই না? সমস্যা নাই সেলিম ভাই, ওই যতই ষড়যন্ত্র করুক না কেন, স্থায়ী কমিটির সদস্যরা ওর কথা কোনোভাবেই শুনবে না। সেই রকম হইলে তো শামসু, বিষয়টা ভালোই হইতো যদি কোনোভাবে ওদেরকে সরাইতে পারতাম। আমি শুধু চিন্তা করতেছি, স্থায়ী কমিটির সদস্যরা যদি হানিফের কথায় আমাদের উপর ভুল বুঝে আমাদের বিরুদ্ধে প্রেসিডেন্টের কাছে নালিশ জানাতে সক্ষম হয়, তাহলে তো পরিস্থিতিটা অন্যদিকে চলে যাইব। প্রেসিডেন্টের উপর যতই ভরসা করো না কেন, কোনোভাবেই কাজ হইব না। কারণ প্রেসিডেন্টকে আমার খুব ভালোভাবেই চেনা আছে শামসু। প্রেসিডেন্ট যেই দিক বৃষ্টি হইব সেই দিকই কিন্তু ছাতা ধরব। তাই আমাদেরও আমাদের পদক্ষেপ। আপনি এত চাপ নিতেছেন কেন সেলিম ভাই? আমি শামসু তো এখনো আছি নাকি? ওরা কি করে সেটা আমি দেখব না? ওরা আমাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেক না কেন, তার অগ্রিম বিপরীত পদক্ষেপ আমার অলরেডি ভাবা শেষ। শুধু একবার বাহাদুরকে পুলিশে হেফাজতে নিয়ে নেই না কেন, তারপর দেখেন না খেলাটা আমি কিভাবে সম্পূর্ণ পাল্টে দিতেছি। হানিফ যতই ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন, কোনোদিনও সফল হইতে পারবে না এই হানিফ। ওই আগের থেকে কাদের মোল্লার কথায় নাচতেছে। কাদের মোল্লার যে পরিণতি হয়েছে, এই হানিফেরও সেই পরিণতি হইব সেলিম। শামসু, আমারও সেই রকম মনে হইতেছে। দলের ভিতরে তুমি দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু দলের সকল নেতাকর্মীদের সাথে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কাজ করে আইছ। এখন ওরা যদি আমাদের সেই ন্যায় নীতি মেনে নেয় আর যদি বিবেক দিয়ে কাজ করে, তাহলে অবশ্যই ওরা হানিফের এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে। কোনোভাবে ওরা হানিফের এই প্রস্তাব মেনে নেবে না। আর যদি দলের ভিতরে আবার সেই আগের মতো বৈষম্যতা তৈরি করতে চায়, তাহলে ওরা হানিফের কথা মেনে নেক, পরে বুঝতে পারবে কি পরিণতি হয়। আমি সেলিম ভাই ভেঙে যাইকে কোনোই মস্কাই না, কথাটা মনে রাখেন। দরকার পড়লে আমি নতুন দলের সূচনা তৈরি করব। তারপরেও অন্যায়ের সাথে কখনোই আপোষ করে চলব না, সেটা আপনি খুব ভালো করে জানেন। যদি আমার পক্ষে কোনো নেতাকর্মী না দাঁড়ায়, তারপরেও আমি প্রয়োজন পড়লে একাই এই সংগ্রাম চালিয়ে যাব। তবুও আমি ওদের কাছে কখনোই মাথা নত করব না। যেটা ন্যায় সেটা সবসময় ন্যায় বলে যাব, আর যেটা অন্যায় সেটা শামসুর কাছে সারা জীবনই অন্যায় হিসাবেই গণ্য হবে সেলিম ভাই। সেটা কখনোই ন্যায়ের পথে যাইব না। তাই তো শামসু, আমিও তো সেইটাই বলি, ন্যায়ের সাথে সব সময় থাকবো, কখনোই অন্যায়ের সাথে আপোষ করব না।
এতে করে যা হবার তাই হইব, সেটা নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো রকমের কোনো অভিযোগ নেই। তোমার সাথে আগেও ছিলাম, সব সময় তোমার সঙ্গেই থাকবো, কথাটা তুমি শামসু মনে রাখো। আর কাউকেও সঙ্গে যদি না পাও তুমি, আমি সেলিম সব সময় তোমার সঙ্গে, তোমাকে সায় দিতে সব সময় তোমার সাথেই থাকবো, কথাটা তুমি মিলিয়ে নিও। দেখি না বৈঠকে ওরা কি সিদ্ধান্ত নিয়ে আসে। আর সেলিম ভাই, সম্রাটের কাজ কাম এইরকম দুর্বল হইতেছে কেন? ওরে যে বললাম যত তাড়াতাড়ি সম্ভব হয় বাহাদুরকে আইনি হেফাজতে নেওয়ার জন্য, কই ওর তো সেই রকম কোনো পদক্ষেপই দেখতেছি না। এইরকম ঢিলাঢালা কাজ করলে হইব নাকি সেলিম ভাই? এখন যেভাবে হোক বাহাদুরকে দিয়া ওর স্টেটমেন্ট পাল্টাইতে হইব, তাহলে ওরা আর আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো অভিযোগই তুলতে পারবে না। বাহাদুর যে একটা পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে, এটা এবার ওর দিয়া প্রমাণ করতে হইব, তাছাড়া হবে। চলেন সেলিম ভাই, প্রেসিডেন্টের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে আসি। প্রেসিডেন্ট বারবার নিষেধ করা সত্ত্বেও ওরা কিভাবে প্রেসিডেন্টের নির্দেশ অমান্য করে স্থায়ী কমিটির বৈঠক করে। প্রেসিডেন্ট দেখি এই ব্যাপারে কি সুর দেয়। প্রেসিডেন্ট তো সব সময় আমাকে বলে আমি নাকি প্রেসিডেন্টের কথা না শুই নাই, বিভিন্ন সময় বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়ে থাকি। এখন যে ওরা প্রেসিডেন্টের নির্দেশ অমান্য করে স্থায়ী কমিটির বৈঠক ডাকলো, এখন প্রেসিডেন্ট কি বলবে সেটা প্রেসিডেন্টের সাথে আলোচনা করি, নাকি উনি নিজেই এই অনুমতি দিছে